উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই বললেন আইন উপদেষ্টা। মানবাধিকার কমিশনের মামলার এখতিয়ার নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। শহীদ মিনারের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত 2 লাখ নতুন রোগী, অব্যবস্থাপনায় চিকিৎসা সেবা ব্যাহত বলছেন বিশেষজ্ঞরা। এবং ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত অঞ্চলে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। গাজা সিটিতে পাওয়া গেছে আরও 155টি মরদেহ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। কোনো উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই, সেফ এক্সিট জাতির প্রয়োজন বলে মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে জাতীয় পরামর্শ সভায় একথা বলেন তিনি। এতে মানবাধিকার কমিশনকে গবেষণা প্রতিষ্ঠান মনে হয়েছে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, এ প্রতিষ্ঠানকে মামলা করার কোনো এখতিয়ার দেওয়া হয়নি। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সমন্বিত কাজের মাধ্যমে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আর শুধু মানবাধিকার নয়, পরিবেশ রক্ষাকারীদের সুরক্ষার দিকেও নজর দেওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে যে দেশে কালো টাকা, মাসল এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে, সে দেশের জাতীয় মানবাধিকার কমিশন এই আইনের আওতায় একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ সকালে 11টায় তার রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে শেষ শ্রদ্ধা জানান সরকারি উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক সহ সর্বস্তরের মানুষ। তার চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান বিশিষ্টজনেরা। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আমার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল, আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র। আমার চেয়ে বয়সে সে আমার চেয়ে সেশনে এক বছর আগে। শিল্পকলা চর্চায় তার অসামান্য অবদান ছিল এবং একজন ব্যক্তি এত গুণের অধিকারী এটি ভাবা যায় না। আমরা তার এই অকাল প্রয়াণে অনেকগুলো প্রজন্মের সাথে তিনি মিশে যেতে পারতেন অবলীলায়। এই গুণসম্পন্ন একজন মানুষ চলে যাওয়া, এটা অপূরণীয় ক্ষতি। গুণী ব্যক্তিত্ব এইভাবে বললে কমপ্লিট হবে না। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষক হচ্ছে সেই শিক্ষক যিনি তার সব শিক্ষার্থীদের সমান করে দেখেন। খুব অ্যাম্বিশাস মানুষ ছিলেন না, যেটা করতেন, যেটা ভালোবাসতেন সেটাই করতেন, সেটারই চর্চা করতেন। কখনো কখনো আমরা একসাথে দুঃখিত হয়েছি, কখনো কখনো আমরা একসাথে আশাবাদী হয়েছি। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিউর রহমান। মফিউর, আমরা ইতিমধ্যেই জেনেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্জুরুল ইসলামকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং আপনার কাছে জানাজা ও দাফনের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে জানাবেন। মুহূর্তে আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ আছে এখানে আসলে আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে সৈয়দ মঞ্জুরুল ইসলামের লাশবাহী যে গাড়ি সেটি রাখা হয়েছে। এখানে
বিভিন্ন স্তরের মানুষ আছেন, তারা এখানে এসছেন যে নামাজের পরপরই তার লাশ এখানে হচ্ছে জানাজা পড়ানো হবে। জানাজা পড়ানোর পর এখান থেকে তার জানাজা পড়ানোর পরেই তাকে নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, যেখানে তাকে দাফন করা হবে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সকালে যখন তার লাশ হচ্ছে শহীদ মিনারে আনা হয়, সেখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মাঝেই বিভিন্ন স্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাতে আসেন। এখনও বৃষ্টি কিছু কিছু হচ্ছে, তারপরেও মানুষজন এসছেন, তার অসংখ্য গুণগ্রাহী আছেন, তারা এসছেন, তারা হচ্ছে তার জানাজায় শরীক হবেন এবং অনেকেই যাবেন হচ্ছে, আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে অনেকে যাবেন কবরস্থান পর্যন্ত, তাকে শেষবার তাকে দেখা এবং দাফন করার জন্য সেখানে যাবেন। আসলে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মফিউর, আপনাকে ধন্যবাদ। ক্যান্সার আক্রান্তের তালিকায় প্রতি বছর 2 লাখ নতুন রোগী যুক্ত হয়, এর মধ্যে 20,000 ব্লাড ক্যান্সারের। বিশেষজ্ঞ চিকিৎসক গুলজার হোসেন জানান, সরকারিভাবে রেডিওথেরাপি দিতে চাইলেও কেবল সিরিয়ালের জন্যই রোগীকে 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হয়। এছাড়া অভিজ্ঞ টেকনিশিয়ান না থাকায় পরিস্থিতি জটিল হয়ে রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। ক্যান্সার নিয়ে সূরায়ে মুন্নীর 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। দেশে বর্তমানে পুরুষ ক্যান্সার রোগীদের 75.8% ধূমপায়ী, আর পান, জর্দা ও তামাক সেবনকারী 40.5%। নারীদের ক্ষেত্রে এ সংখ্যা 60.6%। তামাক বা তামাক জাতীয় দ্রব্য সেবনকারী রোগীদের ক্যান্সার খুব দ্রুত দুর্বল করে ফেলে। তাদের শারীরিক জটিলতাও নানা ধরনের। ডাক্তার দেখানোর পরে যে ওর জ্বর কমে আবার বাড়ছে, তারপরে যে আমরা চেক আপ করাইছি, বলছে ওর বোন মেরু টেস্ট করাবে। ক্যান্সারে কেমন না দিতে পারলে শ্বাসকষ্ট উঠে যায়, ব্লাড ক্ষয় হয়ে যায়, শরীরে ব্লাড থাকে না, ব্লাড দিতে হয়। দেশে প্রতি লাখে ব্লাড ক্যান্সার রোগীর সংখ্যা 106 জন। প্রতি বছর নতুন করে আক্রান্ত হয় লাখে 53 জন। এর মধ্যে ফুসফুস, লিভার ও শ্বাসনালী ক্যান্সারে রোগীর সংখ্যা বেশি। প্রায় 100-র উপরে সাপ্লাই পাচ্ছে ব্লাড ক্যান্সার। এই সাধারণত অ্যাকিউট লিউকেমিয়াটি বেশি ক্ষতিকর আমাদের জন্য, কারণ হচ্ছে যে এটা খুব দ্রুত মানে একটা ঝড়ের বেগে শুরু হয় আর কি। মানে অল্প সময়ের মধ্যে রোগী হয়তো ভালো ছিল, খুব 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পেশেন্টের জ্বর থাকে, তারপরে হচ্ছে সারা শরীরে মানে বিভিন্ন জায়গায় ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হতে পারে, শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে, বনি টেন্ডারনেস বলি আমরা এটাকে, তারপরে ব্লিডিং হতে পারে, অস্বাভাবিক রক্তক্ষরণ। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে সঠিকভাবে রোগীর সেবাদান ও দেখভাল সম্ভব হয় না, এমন আক্ষেপ জানিয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, সরকারিভাবে রেডিওথেরাপি দিতে চাইলেও সিরিয়াল পেতেই আক্রান্তকে অপেক্ষা করতে হয় 3 থেকে 4 মাস। আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটার ম্যানেজমেন্ট ভালো নাই। আমাদের আরো দক্ষ ম্যানেজমেন্ট দরকার। এই সেক্টরে আমাদের যে ইনস্ট্রুমেন্টসগুলো দরকার, সেগুলোর যথাযথ অ্যাভেলেবিলিটি। ক্যান্সার রোগী চিকিৎসায় বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন তিনি। এগুলো হলো হাসপাতালগুলোতে সরকারি ও বেসরকারি সেবার সমন্বয় করা, দক্ষ নার্স, রেডিওলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ, ডাক্তারদের সেবার মানসিকতা নিশ্চিত করা, সঠিক মাত্রায় কেমোথেরাপি প্রয়োগে তদারকি বাড়ানো এবং হাসপাতালের ব্যবস্থাপনা নিশ্চিত করা। আমাদের দেশে প্রচুর রেডিওথেরাপিস্ট বা রেডিওথেরাপি বিশেষজ্ঞ আছেন, রেডিয়েশন অনকোলজিস্ট আছেন, কিন্তু এই মেশিনের অপ্রতুলতার কারণে তারা কিন্তু ঠিকভাবে কাজ করতে পারছেন না, ডিমোটিভেটেড হচ্ছেন। সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ রেডিওথেরাপি মেশিনগুলো নষ্ট থাকে বছরের বেশিরভাগ সময়। আমাদের যারা ইকুইপমেন্ট সাপ্লাই করেন, তাদের যে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী আছেন, তারা হয়তো যথেষ্ট সংখ্যায় নেই। সর্বোপরি জনগণকে ক্যান্সার সম্পর্কে সচেতন করার পাশাপাশি সঠিক নিয়মে জীবনযাপন করার পরামর্শ দিয়েছেন ডাক্তার গুলজার। তারা সচেতন হবে, তারা সঠিক খাদ্যাভ্যাস, সঠিক জীবন পদ্ধতি এগুলো মেনে চলবে। সূরায়ে মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা। আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। ভোর 4:55 তুরস্ক হয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে শহীদুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানান তার পরিবারের সদস্য ও সহকর্মীরা। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গাজার মানুষ এখনও আক্রান্ত, তাদের ওপর নির্যাতন চলছে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে। ইসরায়েলিদের বর্বর আচরণের নিন্দা জানিয়ে শহীদুল আলম আরও বলেন, আমাকে আটকের সময় বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা ক্ষিপ্ত হয়ে যায় এবং পাসপোর্টটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনা তাকে গভীরভাবে আহত করেছে বলেও জানান শহীদুল আলম। সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের
বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে, এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের দেখতে হবে। দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে আবারও ভোটের আমেজ। ইতোমধ্যে প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি নির্ধারিত হয়েছে ভোটের তারিখ। ফলে শিক্ষার্থীদের মুখে এখন আলোচনার একটাই বিষয়, চাকসু নির্বাচন। আলী আহমেদ শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। 3 দশকেরও বেশি সময়ের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। তাতে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ক্যাম্পাসে রাজনীতি, গণতন্ত্র আর অংশগ্রহণের আমেজ বেড়েছে। শিক্ষার্থীদের কৌতূহল, এবার কেমন হবে ভোটের মাঠ। যখন নির্বাচিত হয়েছি যে হ্যাঁ আমি প্রার্থিতা করতে পারবো, তখন অনুভূতিটা অন্যরকম ছিল, ভালো লেগেছে যে ছুটির বছর পর একটা জিনিস হতে যাচ্ছে, সেটার অংশ হতে পারছি। অল্প সময় সবার কাছে পৌঁছানোটা অনেক বেশি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছিল আমাদের কাছে। তো এখনো বেশ কিছু অংশ প্রচারণার বাকি, আমরা চেষ্টা করছি সব শিক্ষার্থীর কাছে পৌঁছানোর। প্রার্থীরা ব্যস্ত নিজ নিজ প্রচারণায়, আর ভোটাররা ব্যস্ত হিসাব নিকাশে কে কতটা জনপ্রিয়, কারা পাবে বেশি সমর্থন। ক্লাসের ফাঁকে ক্যাফেটেরিয়া, ডিপার্টমেন্টের করিডোরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু শুধুই চাকসু নির্বাচন। কেউ তৈরি করছে প্রচারণার ব্যানার, কেউ বা লিখছে স্লোগান। 37 বছর পর চাকসু নির্বাচনটা আসলে আমাদের জন্য একটা উৎসবের সংস্কারের কথা বলতেছি। এই চাকসু নির্বাচন দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই ক্যাম্পাসে আমরা সেই দ্বারাই প্রবেশ করলাম। প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই আলোচনা চললেও প্রার্থী তালিকা ও ভোটের তারিখ নির্ধারণের পর বেড়েছে আলোচনা ও প্রচারণার মাত্রা। যাদের কাছেই যাচ্ছি ইশতেহার সহ, তারা আমাদেরকে যথেষ্ট ভালো সাড়া দিচ্ছে, আমরা ভালোবাসা পাচ্ছি। ছাত্রছাত্রীরা বলছেন এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেই সাথে নির্বাচন কমিশন থেকে সব ধরনের সহযোগিতাও পাচ্ছেন তারা। চাকসু নির্বাচন কমিশন প্রশাসন কর্তৃক আমরা সব ধরনের সহযোগিতা এখন পর্যন্ত পেয়ে আসতেছি। প্রার্থী, ভোটার সহ সংশ্লিষ্ট সবার প্রত্যাশা চাকসু নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টাঙ্গাইলে গড়ে উঠেছে শত শত অবৈধ করাতকল। এসব বন্ধে অভিযান ও জেল জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না। ফলে পাহাড়ি অঞ্চল সহ সংরক্ষিত বনের শাল, গজারি গাছ উজাড় করা হচ্ছে দেদারসে। নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত আছে বলছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বন বিভাগ সূত্রে টাঙ্গাইলে 2023 সালে বৈধ করাতকলের সংখ্যা 163টি হলেও অবৈধ 470টি। এছাড়াও জেলার মির্জাপুর, সখীপুর, ঘাটাইলের বিভিন্ন এলাকায় বনের ভেতরে অবৈধ শত শত করাতকল গড়ে তুলেছে অসাধু কাঠ ব্যবসায়ীরা। এসব করাতকলে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির সারি সারি বনের গাছ, যেগুলো প্রকাশ্যেই চিরাই করে বিক্রিও করা হচ্ছে। বৈধ করাতকল মালিকদের অভিযোগ, কাগজপত্র ঠিক রেখেই তারা ব্যবসা করছেন, তবে বন কর্মকর্তাদেরকেও ম্যানেজ করতে হয়। বাইরে যেগুলো সামিল আছে সবগুলোই লাইসেন্স ছাড়া, তো ওনাদের এখানে অবৈধ কাঠ বেচা কেনা হয়, বিক্রি হয়, কাগজপত্র সবগুলোই ঠিকঠাক আছে। তো আমরা বছর বছর নবায়ন করতেছি, ডিপো লাইসেন্স আছে, বৈধ ব্যবসার সাথেই আমরা জড়িত। মাসহারা তো অবশ্যই দেওয়া লাগে মনে হয়, তা মাসহারা ছাড়া তো এগুলো চালানো সম্ভব হয় না। রেকর্ড জায়গায় মিল, তারপরে করা লাইসেন্স, সবকিছু আমরা ওকে সবসময় চাই যে অবৈধ মিলগুলো বন্ধ হোক। এদিকে লাইসেন্সবিহীন করাতকল মালিকদের দাবি, একাধিকবার লাইসেন্সের জন্য আবেদন দিয়েও বন বিভাগ সহ সংশ্লিষ্টদের সাড়া পাচ্ছেন না। পৌরসভার বাইরে কোনো লাইসেন্স দিচ্ছে না তারা। আমরা বৈধভাবে ব্যবসা করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছি, কিন্তু তারা কোনোভাবেই আমাদের লাইসেন্স দিবে না। আবেদন করছি, কিন্তু আমাদের লাইসেন্স দেওয়া হয় না। আমরা হইলাম বনের 10 কিলোমিটার দূরে বাইরে থাকলে লাইসেন্স দেওয়ার নিয়ম আছে, কিন্তু আমরা তা আমাদের যে পাহাড়ের যে মিল 10 কিলোমিটারের নাই। অবৈধ করাতকল বন্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন। যারা আবেদন করেছেন তা যাচাই বাছাই করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধ যত করাতকল আছে সেগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। এছাড়া করাতকল লাইসেন্সের জন্য যারা আবেদন করেছেন সেই লাইসেন্সগুলো সংশ্লিষ্ট দপ্তরের প্রক্রিয়াধীন আছে। করাতকল বিধিমালা অনুযায়ী সংরক্ষিত বন বিভাগের 10 কিলোমিটারের মধ্যে কোনো করাতকল থাকতে পারবে না। আমরা সেই দিকে বন বিভাগকে নির্দেশনা দিয়েছি।
বিধিমালা অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের 12 কিলোমিটারের মধ্যে কোনো করাতকলের লাইসেন্স দেওয়া হয় না। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। গাজায় টানা 2 বছর ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত অঞ্চলে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। গাজা সিটি থেকে আরও 155টি মরদেহ পাওয়া গেছে। দখলদারদের হামলায় এখন পর্যন্ত প্রায় 65,000 মানুষ নিহত হয়েছেন। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের 72 ঘণ্টার মধ্যে জিম্মি ও বন্দীদের মুক্তি দেবে উভয় পক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা চুক্তি অনুযায়ী গাজার জনবহুল এলাকা থেকে সরে গেছে। এরপর দলে দলে নিজ বাড়িতে ফিরতে শুরু করেন অসহায় ফিলিস্তিনিরা। এরই মধ্যে গাজা সিটি থেকে 155টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী মরদেহগুলো শনাক্তের জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দখলদারদের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 65,000 মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে গাজার মানুষকে সতর্কতা করে একটি নির্দেশনা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। বলেছে তাদের সেনারা যেখানে আছেন সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না থাকেন। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের 72 ঘণ্টার মধ্যে জিম্মি ও বন্দীদের মুক্তি দেবে উভয় পক্ষ। বিবিসি জানিয়েছে সোমবার দুপুরে জীবিত থাকা 20 জিম্মিকে মুক্তি দেবে হামাস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে লাবিবা পরিবহনের ধাক্কায় কাভার্ড বানের এক আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। ভোরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিবা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা সেলফি পরিবহনের আরেকটি বাসের আঘাতে একজনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় সুলতানপুর বিজিবির 60 ব্যাটালিয়নের অভিযানে 8 কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে কসবা ও মৈনপুরে এই অভিযানে ভারতীয় শাড়ি ও চশমা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং অন্যান্য অপরাধ দমনে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। শীতকালীন সবজি উৎপাদন ও বিক্রিতে নরসিংদীর শিবপুর উপজেলার সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। তবে এবছর বীজ, সার সহ সবকিছুর দাম বৃদ্ধি এবং আবহাওয়া অনুকূলে না থাকায় সবজির চারা বিক্রি নিয়ে লোকসানের আশঙ্কায় কৃষকরা। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নরসিংদীতে শীতকালীন সবজির চারা উৎপাদন ও বিক্রিতে শিবপুর উপজেলার কোন্দারপাড়া এলাকার সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। মহাসড়কের পাশে হওয়ায় যাতায়াত সুবিধা এবং চীন ও জাপানের উন্নত মানের বীজে উৎপাদিত চারা সংগ্রহ করতে প্রতি বছর এখানে আসেন বিভিন্ন জেলার কৃষক ও পাইকাররা। কিন্তু চলতি বছরে আবহাওয়া অনুকূলে না থাকা সহ বীজ ও সারের দাম বাড়ায় কমেছে ক্রেতার সমাগম। ফলে চারা বিক্রিতে দেখা দিয়েছে মন্দাভাব। তাতে লোকসানের আশঙ্কায় চাষিরা। আবার খুবই খারাপ এই বছর, আপনার রোদ্রে খুবই আপনার ইয়া বেশি, চারা ওই আপনার চারা পুড়ে জায়গা, চারা ওয়াইতারি না। 600 টাকা প্যাকেটটা আমরা 300 টাকা 200 টাকা বিক্রি করার লাগে, কারণ চারা তো রাউন্ড যেত না। তবে সবজি চারার ক্রেতাদের দাবি এবছর দাম ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তারা অনেকবার দাম কম হয়, তারা নেই প্রতি বছর দাম থাকে ভালো, এবার তারাটা খুবই দাম কম, মানুষের মেঘ বৃষ্টি লেগে লাগাতে পারছে না, এই হিসেবে দাম অনেক কম। নরসিংদীর কোন্দারপাড়ায় এবছর কৃষকরা ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, লাউ সহ অন্যান্য শীতকালীন সবজির চারা উৎপাদন করেছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পাশের জেলায় পাঠানো হচ্ছে। আমাদের জেলার চাহিদার মেটানোর পাশাপাশি আমাদের পাশের যে জেলাগুলো আছে এই জেলাগুলো কৃষকরা এখানে সংগ্রহ করে আমাদের মানসম্মত সবজি উৎপাদনের ক্ষেত্রে তারা বড় ভূমিকা রাখতেছে। নরসিংদীতে এবছর 100 জন কৃষক 20 হেক্টর জমিতে পলিথিন ছেড়ে শীতকালীন সবজির চারা আবাদ করেছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোতে 30 জনের প্রাণহানি হয়েছে। এদিকে চীনা পণ্যে বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওদিকে ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের 9টি কোম্পানি ও 8 নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ফিলিপাইনে ভূমিকম্পে এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে 30 জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে হিদালগো ও পুয়েবলা রাজ্যের কিছু পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স। ফিলিপাইনে জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত 7 জন নিহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে শুক্রবার মিন্দানাও অঞ্চলের মানয় শহরে সকালে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত আনে। এর কয়েক ঘন্টা পর একই এলাকায় আঘাত আনে 6.7 মাত্রার আরেক ভূমিকম্প। এদিকে চীন থেকে আসা পণ্যের উপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথে এ ঘোষণা দেন তিনি। এছাড়া সফটওয়্যার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী মে মাস থেকে এ শুল্ক কার্যকর হবে। অন্যদিকে ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের 9 কোম্পানি এবং 8 নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই বললেন আইন উপদেষ্টা। মানবাধিকার কমিশনের মামলার এখতিয়ার নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। শহীদ মিনারের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত 2 লাখ নতুন রোগী। অব্যবস্থাপনায় চিকিৎসা সেবা ব্যাহত বলছেন বিশেষজ্ঞরা। এবং ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত অঞ্চলে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। গাজা সিটিতে পাওয়া গেছে আরো 155টি মরদেহ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।